জনাব সিরাজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ রাকিব। কারণ ইরান ইস্যুতে যখন আমরা কথা বলি, স্বভাবতই আপনার কথাটা আমাদের সবার আগে মাথায় আসে, কারণ দীর্ঘ একটা কাজের অভিজ্ঞতা আছে সেখানে আপনার, এবং যে সমস্ত ক্ষণে ক্ষণে দৃশ্যপট পাল্টাচ্ছে, তথ্য অপতথ্যের একটা অদ্ভুত মিশ্রণ তৈরি হচ্ছে, ফলে কি হচ্ছে সেটা জানাটা খুব জরুরি, এবং আমাদের দেশের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা স্বার্থও জড়িত আছে। আজকে আমরা চেষ্টা করব এই দীর্ঘ আলাপে যতটুকু পারা যায় আসলে এই আলাপটা করতে, এবং বলে রাখি দর্শক, আমাদের এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে আমাদের অতিথিরা যুক্ত হবেন, পর্যায়ক্রমে তাদের কথাগুলো আমরা জানার চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা পলিসি বিশ্লেষক মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, অবসরপ্রাপ্ত, এবং কাতারের খবরটা নিতে চাই কাতার থেকে আমাদের সহকর্মী গোলাম মোল্লা হাজারি, তিনিও থাকবেন। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। একটু পরে হয়তো আমি পেয়ে যাব। আমি একটু সিরাজুল ইসলাম আপনার কাছ থেকে আসি। খুব জনপ্রিয় একটা প্রশ্ন গেল বলা যেতে পারে 25 থেকে 26 ঘন্টা ধরে ঘুরছে, আয়াতুল্লাহ আল খামেনি কি আসলেই মারা গেছেন? অনেকে বলছেন আমরা যেহেতু তার কোনো মরদেহ পাচ্ছি না, আবার আহমেদিনেজাদ তিনি নাকি মারা যাননি, তিনিও সুস্থ আছেন যখন খবর পাচ্ছি, তার মানে আয়াতুল্লাহ আল খামেনি যদি হঠাৎ করে বেঁচে ফিরেন, তাকে যদি দেখা যায় টিভি স্ক্রিনে, এটা অবাক হওয়ার কিছু থাকবে না। কি বলবেন তাদের উদ্দেশ্যে যারা এই সন্দেহটা করছেন? ধন্যবাদ রাকিব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি 71 টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাকে। যুক্ত হয়েছেন মেজর আশরাফুজ্জামান এবং আরো যিনি আছেন অতিথি গোলাম মোল্লা হাজারি, আমাদের সহকর্মী কাতার থেকে। ওনার রিসেন্ট একটা অভিজ্ঞতাও আছে আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে। ওনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার যে প্রশ্ন, জনপ্রিয় প্রশ্ন বললেন, বা যেভাবে হোক এই প্রশ্নটা ঘুরছে মুহূর্তে, এ ব্যাপারে আমি যেটা বলি প্রথমেই, যে যদি এই সন্দেহটা, এই দ্বন্দ্বটা সত্যি হতো, তবে কতই না ভালো হতে পারত। অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুটা না হয়ে, বা যে খবর বেরিয়েছে এরপরেও যদি এমনটাই সত্য হয়ে যেত যে তিনি বেঁচে আছেন, এবং তিনি সত্যি সত্যি আপনার মতোই বললেন যে তিনি টেলিভিশনের পর্দায় উপস্থিত হয়েছেন, আমি বেঁচে আছি, যদি এমনটা বলতেন, হয়তো অনেক বেশি ভালো হতো, ভালো হতে পারতো, ভালো লাগতো। কিন্তু মনে হয় ব্যাপারটা এমন আর হওয়ার সুযোগ নেই। কারণ সর্বোপরি কথা, তিনি তো ইরানের সর্বোচ্চ নেতা, তার মৃত্যু, তার বেঁচে থাকা, এটা একেবারে কোনো জুয়া খেলার মতো কোনো ব্যাপার না, এটা অনেক বড় ব্যাপার। এবং তার মৃত্যু হয়তোবা ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে আশ্বস্ত করে, কিন্তু তার মৃত্যু তাদেরকে আবার ভীষণভাবে ভয়ার্ত করে তোলে। ভয়ার্ত করে তোলে এই কারণে বলছি যে সর্বোচ্চ নেতা আলী খামেনি বেঁচে থাকা অবস্থায় ইরানি জনগণ যতটা বেশি ঐক্যবদ্ধ ছিল, তার চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ তার মৃত্যুর পরে। এবং তার মৃত্যুর পরে ইরান আরও যেন বেশি ডিটারমাইন এবং আরও যেন বেশি শক্তিশালী। তার এখন আর পিছনে ফিরে তাকার সুযোগ নেই। এখানে কি আরেকটা বিষয় যুক্ত করবেন? আমরা শুনতে পাচ্ছিলাম যে নতুন আয়াতুল্লাহ হিসেবে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের যে সুপ্রিম লিডার, সেই হিসেবে থাকতে পারেন আলী রেজা আরাফি। আমরা নামও শুনছিলাম, ব্রেকিং নিউজও আমরা দিচ্ছিলাম। আবার গত মধ্যরাতে আমরা শুনলাম উনি এয়ার স্ট্রাইকে মারা গেছেন, এরকম একটা খবর। কোনো আপডেট আছে? আপডেট বলতে আমিও এরকম নাকির ভেতরেই আছি। আচ্ছা, আমিও কনফার্ম কিছু পাইনি। আলী রেজা আরাফি, তাকে ইন্টারিম সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছিল, মানে হবে এমনটা না, হয়েছিল। তিনি অলরেডি দায়িত্ব নিয়েছেন এবং কাজ করছেন। এর ভেতরে আমিও আজকে সন্ধ্যার দিকে বা বিকেলে দেখলাম যে তার মৃত্যুর খবর ছড়িয়েছে, যে ইসরায়েলি বিমান হামলায় বা ইরানের শত্রুপক্ষের বিমান হামলায় তিনি মারা গেছেন। তো আমি এই জায়গায়ও বলি যে এমনটিও যদি ঘটে যায়, তো তাতেও অবাক হওয়ার কিছু নেই। বিকজ ইসরায়েল এবং আমেরিকা যা করছে, এ কাজে তাদের চেয়ে পারঙ্গম আর কেউ নেই। এটার ভেতরে বর্বরতা আছে, এর ভেতরে নিষ্ঠুরতা আছে, এর ভিতরে আইন লঙ্ঘনের ব্যাপার আছে, এর ভিতরে মানবতা বিরোধী অপরাধ করার মতো উপাদান, সব রকমের উপাদান আছে। এবং এগুলো তারা করে করে অভ্যস্ত, যুগের পর যুগ করে আসছে। যদিও তাদের মুখে বুলি থাকে মানবতা, গণতন্ত্র, কূটনীতি, আন্তর্জাতিক আইন,
তারপরে আইনের শাসন, এগুলো পুলি থাকে তাদের হ্যাঁ, এবং মুখে, আমরা but দেখছিলাম এগুলো তারা করে অভ্যস্ত। আজকে বিগত সময়ে প্রায় বলা হচ্ছে 28 বছরেরও বেশি সময় ধরে যত নোবেল লরিয়েট আছেন তাদের একটা বড় অংশের একটা কোলাস ফটো ভাইরাল হয়েছে, যারা সবাই আসলে ইরানের রেজিমের পতন চায়। আমি আপনার কাছে ফিরবো যখন, তখন আসলে দুটো বিষয় জানার চেষ্টা করব। মানে দক্ষ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, এই তিন বিবেচনায় ইরানে আসলে এখন এই মুহূর্তে কি পরিমাণ নেতা আছেন? আয়াতুল্লাহ খামিনি নেই, তারপরে আরাফি তিনি নাই, তারপরে কে আসবে? অর্থাৎ যে লিগাসিটা ছিল মধ্যপ্রাচ্যের মধ্যে, যে তারা একদম চোখে চোখ রেখে মার্কিন যুক্তরাষ্ট্রে কথা বলতে পারতো, সেটা আর তারা পারবে কিনা, আমি এটা নিয়ে আলাপ করব। তার আগে আমি একটু কাতারের খবরটা নিতে চাই। মোহাম্মদ আশরাফুজ্জামান, আপনার কাছে আসবো, তার আগে আমার সহকর্মীর কাছ থেকে একটু আপডেট নিতে চাই। গোলাম মোল্লা হাজারী, গতকাল আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আমরা আসলে কাতারের যে পরিস্থিতি, একটা ধারণা আমরা পাচ্ছিলাম একটা শান্তিপ্রিয় দেশ এবং তারা আসলে যে কোনো মূল্যে সেই শান্তিটা ধরে রাখতে চায়। কিন্তু মুশকিল হচ্ছে দুনিয়া তো অশান্ত হয়ে যাচ্ছে এবং কাতারে নিশ্চয়ই তার প্রভাবটা পড়ছে। মার্কিন ঘাঁটির উপরে সেখানে ইরানের মিসাইল পড়েছে। আজকে ছবিটা কি একটু জানাবেন? প্রবাসীরা আমাদের যারা আছেন তারা কেমন আছেন, কি পরিস্থিতি দেখেছেন দিনভর আসলে? ধন্যবাদ রাকিব, শুভ সন্ধ্যা। জি। রাকিব, আসলে কাতারের চিত্রটা এমনই। গতদিন পর্যন্ত কাতার ছিল ইরানের বন্ধু দেশ এবং গত 3.5 ব্লকেডের 3.5 বছরের তারা সঙ্গ দিয়েছে, কিন্তু আজকে সকাল থেকে চিত্রটা পাল্টে গিয়েছে। কারণ আপনি জানেন এলএনজি হচ্ছে এখানকার সবচেয়ে বেশি আয়ের পথ, আর সেটাতেই তারা তাদের লক্ষ্যবস্তু ছিল এবং তারা মিসাইল ছুড়েছে। এবং আগে ছিল তারা শুধু তাদের তাদের লক্ষ্য ছিল শুধু এয়ারবেস, আমেরিকান এয়ারবেস, কিন্তু আজকে তারা সরে গিয়ে বিভিন্ন রেসিডেন্ট এবং যে তাদের স্থাপনা, মূল স্থাপনার উপরে তারা আঘাত করেছে। সেজন্য আজকে থেকে সম্পর্কটা ভিন্ন হয়ে গিয়েছে এবং এই সম্পর্ক ভিন্ন যখন হয়ে গিয়েছে, সেখানে অবশ্য আমরা যারা প্রবাসী আছি, বিভিন্ন ভাষাভাষী নাগরিক এখানে আছি, আমরা আসলে ভালো আছি এবং নিরাপদে আছি। আপনি জানেন কাতার সবসময় সারা পৃথিবীতে যত কিছু হচ্ছে এবং মধ্যস্থতা করছে এবং করতে চেষ্টা করে আর সফলও হয়েছে, কিন্তু আজকে নিজেদের বেলায় এসে কেমন একটা নাগর ধোলায় ধুলছে। আপনি দেখেন, আমরা গতদিন পর্যন্ত আমরা খুব আশার আলো ছিল যে আমরা কাতার ইরানের বন্ধু দেশ, কিন্তু আজকে সকাল থেকে চিত্রটা পাল্টে গিয়ে আমরা তো অবশ্যই ভালো আছি, কিন্তু আমরা তো উদ্বেগ উৎকণ্ঠায় চিত্র আছি। পাল্টানো মানে আসলে কি বোঝাচ্ছেন? মানে কোন রকমের থ্রেট বা উচ্চবাচ্য অসন্তোষ প্রকাশ বা কোনো কিছু কি দেখেছেন বা কাতার সরকারের পক্ষ থেকে ইরানকে দেয়া হচ্ছে? না, আসলে আপনি আপনি দেখতেছেন মিডিয়াতে, মেইন স্ট্রিম গুলাতে আপনি দেখছে। আর আমরা অনেক কিছু আমাদের লাইভে এসে বলতে পারি না, এখানে বাধ্যবাধকতা আছে। বিভিন্ন তথ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে বিভিন্ন আপনার কিছু বলা হচ্ছে, যেটা আমরা, তবে আপনি তো জানেন যে আজকে সকালেও 5টি মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এখানে আক্রমণ করেছে, প্রতিহত করেছে, কিন্তু এখানে রেসিডেন্সিয়াল এলাকায়ও কিছুটা অল্প ক্ষতি, কিন্তু এখানকার এলএনজি আপনার ফিল্ডে যেখানে আপনার আক্রমণ হয়েছে, আমি ওটা নিয়ে আরো পরে আসবো। তার আগে আপনি যদি ওইখানে আমাদের যে প্রবাসীরা আছেন তাদের কথা বলছিলেন যে তারা ভালো আছেন, কিন্তু ইরানের প্রেক্ষাপটে তারা আসলে কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন? আগেই বলেছেন আপনি, আসলে এখানে তো রাস্তায় নেমে বিক্ষোভ করার সুযোগ নেই, কিন্তু আসলে তাদের সঙ্গে কথা বলে মনোভাবটা আসলে কি জানতে পারছেন? আপনি দেখেন, আমরা যেটাকে বলি কাতার ইজ আওয়ার সেকেন্ড হোম। মানে আমরা এখানে থেকে আপনার পানিতে থেকে কুমিরের সাথে লড়াই করা, আর আমরা এখানে আছি, আমরা তো সেফ আছি এখনো। আর সরকার আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছেন, সহযোগিতা করছেন। দূতাবাসও আমাদেরকে সব ব্যাপারে সবসময় অবহিত করছেন, বিভিন্ন তথ্য দিচ্ছেন। এবং আমরা যারা এখানে
আছি সবাই আসলে আমরা কিছু না কিছু গতদিন পর্যন্ত আমরা ছিলাম যে একটা সমাধান হবে, বা আমরা এখনো সেটা তো আর হয়নি এবং কাতার আমরা বন্ধু দেশ প্রতিক্রিয়া তো হিসেবে পরে আছে। জানলাম। আমি ফিরবো আবারও নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে, আশা করি আরো আপডেট পেলে কথা হবে। আমি একটু মোহাম্মদ আশরাফুজ্জামান আপনার কাছে আসতে চাই এবং বলে রাখি আপনার সঙ্গে কথা বলার মাঝখানে হয়তো আমি বিরতিতে যেতে পারি, কারণ যেহেতু একেবারে 12টা বেজে যাচ্ছে, কিন্তু কথাটা চলতে থাকুক। আপনার কাছে প্রথমত একটা বিষয়টা জানতে চাই, আমরা ঘন্টা দুয়েক আগে একটা খবর পাচ্ছিলাম যে চীন প্রথমবারের মতো একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো ইরানের এই প্রেক্ষাপটে, এবং চীনের যে বক্তব্যটা ছিল সেই বক্তব্য খুব বেশি ওজনদারও না, একেবারে সাদামাটা একটা স্টেটমেন্ট ছিল যে মধ্যপ্রাচ্যের এই ভূখণ্ডে শান্তি বজায় রাখতে হবে, সহিংসতা কমাতে হবে, একে অন্যের প্রতি আসলে বোঝাপড়া বাড়াতে হবে, নানা কিছু। মানে এটা আসলে চীনের রুটিন বক্তব্য নাকি কোনো সিগন্যাল এখানে আছে? এবং একটু আগেই সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম বলছিলেন যুদ্ধ তো চলবেই, মানে আপনার অবজারভেশনটা কি আসলে এখানে চীন রাশিয়া সরাসরি তাদের অবস্থান জানান দেবে কিনা, তারা এর মধ্যে জড়াবে কিনা, একটা ওভারভিউ একটু জেনে নিতে চাই ছোট করে। জি। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। তো ঘটনা হচ্ছে যে সময় এত কম, কোনটা জায়গায় শুরু করবো আর কোনটা শেষ করব সেই তাড়নায় আছে। আমরা এটা নিয়ে তো, আলাপ করব আজকে যতটুকু জি পারা যায়। জি 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 তো আমি প্রথমত হচ্ছে আমরা যদি চীনের রেকর্ডটা দেখি, তারা কোনো সময় কিন্তু উচ্চ স্বরে কথা বলে না, জি ওটাই বলে কিন্তু। এবং তাদের ডিপ্লোমেসির একটা যে সফট অ্যাপ্রোচ, মাঝখানে আপনার ওই যে উলফ ডিপ্লোমেসি বলে একটা কথা এসেছিল, তো সেটা এখন আর ওইভাবে আসছে না। সুতরাং তারা যা কিছু করে এইভাবে করে। এবং তাদের একটা বড় ব্যাপার হচ্ছে কি, ইরানের যে অবস্থানটা আপনি দেখেন, ইরানের সাথে সৌদি আরবের দূরত্ব ছিল, সেই দূরত্বটা কিন্তু তার অনেক কমায় আনেছিল এই চীনের মাধ্যমে। আবার এদিকে ইউএই এর সাথেও যে দূরত্ব ছিল সেটাও কমায় আনছিল, এবং তার ফলে দূতাবাসের কার্যক্রম উভয় দেশে শুরু হয়েছিল। কাজেই চীনের আবার সৌদি আরবের চীনের একটা বড় অর্থনৈতিক স্বার্থ আছে। তো সেই কারণে চীন ওই মানে প্রকাশ্যে অনেক কিছুই বলে না, হয়তোবা আমার ধারণা যে তারা তাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে তারা তাদের তথ্য ঠিকই করেছে, পাঠিয়ে দিয়েছে তারা যেটা চাই, বা তাদের স্বার্থের ব্যাপার আছে। কারণ ইরান চীনের জন্য এত গুরুত্বপূর্ণ, এই জায়গায় আমি ছোট্ট একটা উদাহরণ নিয়ে আসছি। 3টা দেশ, চীন, রাশিয়া এবং ইরান মিলে নর্থ সাউথ করিডোর এইটার বাস্তবায়ন করার চেষ্টা করছে। সুতরাং এই ইরান খুব গুরুত্বপূর্ণ, কারণ ইরানের পোর্টে জিনিসপত্র আনলোড হবে, লোড হবে, এবং সেটা ইরানের উপর দিয়ে কাস্পিয়ান সিতে যাবে, কাস্পিয়ান সি থেকে রাশিয়ার ওদিকে যাবে, সেখান থেকে তারা ইউরোপের দেশগুলোতে যাবে। সুতরাং ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার চীন রাশিয়ার ক্ষেত্রে। কাজেই আবার এদিকে তার ইকোনমিক স্বার্থ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথে আছে। সুতরাং আমার মনে হয় কিছু সফট টাচ এই ধরনের অ্যাপ্রোচটাই তারা ফলো করেছে, আগের ধারাবাহিকতাই বজায় রেখেছে বলে আমার মনে হচ্ছে।